আসসালামু আলাইকুম। অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস সরকারের বারবার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যে ব্যাপক রদবদল হতে যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করা হচ্ছে। মার্কিন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার সাথে, সাথে এই রদবদলের সময়টির কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়। এটি আন্তর্জাতিক এবং স্থানীয় রাজনীতির একটি জটিল সমীকরণে প্রতিফলনও কিনা সেটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতীয় সেনাপ্রধান যখন দাবি করেছেন যে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন, তখন এসব প্রশ্ন ওঠা তো স্বাভাবিক যে এই রদবদলের মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সঙ্গীহীন করে ফেলা হলো কিনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে সব স্তরের কর্মকর্তাদের যখন নির্দেশ দিচ্ছে নিরপেক্ষ থাকতে, ঠিক সেই দিন তার ঘনিষ্ঠ জেনারেলদের বিদায়ের ফাইল সই হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে নিরপেক্ষতার নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াকরুজ্জামানের মুখে, কিন্তু মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে এমন হাতে যারা নির্দেশের উল্টো ধারায় বিশ্বাসী অথবা ওয়াকারুজ্জামানের বিরোধী পক্ষই বলতে পারেন। এই যে দ্বৈততা ভোটের দিন বড় বিপদ ডেকে আনতে পারে। যদি কোনো কেন্দ্রে সেনা ঢোকার দরকার হয়, তখন কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা মাইনুর রহমান, যিনি পেশাদার এবং নিরপেক্ষ সুনাম রাখেন বলে বলা হচ্ছে, তাকে হয়তো বলা হবে তুমি থাকো ছাউনিতে, মাঠে যাবে না। আর মাঠে নামবে সেই বাহিনী যারা পাকিস্তানি মডেল সিভিল মিলিটারি রিলেশনের কথা শুনে অভ্যস্ত। প্রথমত সময়টা দেখুন, এই সময়টা নিজে একটা বার্তা বহন করছে। নির্বাচন ঘনিয়ে আসতেই সিজিএস এবং এনডিসি কমান্ড্যান্ট পর্যায়ের ২ জন লেফটেন্যান্ট জেনারেলকে অবসরকালীন ছুটিতে পাঠানোর কথাটি সামনে এসেছে, যারা বর্তমান সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ধরনের পদক্ষেপ সাধারণত ২ টি সংকেত দেয়। ১. বিকল্প ক্ষমতা কেন্দ্রের আশঙ্কা দূর করা। ২. সেনাবাহিনীর কার্যকরী শৃঙ্খলাকে একটি নির্দিষ্ট চ্যানেলে নিয়ে আসা, একক বার্তা নির্দেশ করা। নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীকে যেভাবেই ব্যবহার করা হোক, পোলিং সেন্টারের ভেতরে বা বাইরে চেইন অফ কমান্ডের বিভ্রান্তি বা দ্বৈত রেসপন্স চেইন রোধ করা বর্তমান রাজনৈতিক মুহূর্তে যে কারো অগ্রাধিকার হবে। ফলে সিজিএস এর মতো অপারেশনাল মস্তিষ্কের পদে রদবদল, টিএসওর মতো আন্তঃবাহিনী সমন্বয় এবং কৌশলগত ক্রয় সংক্রান্ত প্রভাবশালী পজিশনে নতুন মুখ আনা, আর কেএমজির চেয়ার বদল, সব মিলিয়ে এটি কেবল রুটিন বদলি নয়, নিশ্চিতভাবেই নয়, বরং অপারেশনাল লিভারগুলোর পুনর্বিন্যাস। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে অবসরকালীন ছুটিতে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, দুজনেই ৫ আগস্টের পর পদোন্নতি পেয়েছিলেন। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতাসীন সরকার সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার নিয়ে নতুন করে ভাবছে এবং নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল এখানে বড় ধরনের ভূমিকা পালন করছে। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার পাকিস্তান সেনাবাহিনীর সাথে নিবিড় যোগাযোগ এবং ৫ আগস্টের পর পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং তার পাকিস্তানে যাওয়া, তাদের পাকিস্তান থেকে বাংলাদেশে আসা, এসবের জন্য তিনি খুব আলোচিত। এমন একজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করা। আরো উদ্বেগজনক হলো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগের পরিকল্পনা। তিনি কট্টর জামাতপন্থী হিসাবে এবং উগ্রবাদী হিসাবে বাহিনীতে পরিচিত এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বস্তরেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যেমনটি রয়েছেন কামরুলের। এই নিয়োগ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। মজার ব্যাপার হলো ঠিক এই সময়েই ঢাকায় মার্কিন সেনাবাহিনীর ২ টি দল অবস্থান করছে। একটি দল ঢাকা ত্যাগ করবে শিগগিরই বা করেছে ইতিমধ্যেই, আর অপর দলটি টাইগার লাইটনিং এক্সারসাইজ ২০২৬ এর প্রাথমিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই সামরিক কূটনীতি এবং সেনাবাহিনীর রদবদলের সমসাময়িকতা নিছক কাকতালীয় নয়, এগুলো সব সম্পর্কিত। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহর বক্তব্য আরো স্পষ্ট করে দেয় যে রাজনৈতিক খেলাটি আসলে কতটা গভীরে। তিনি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার কথা বলেছেন। এই বক্তব্য প্রমাণ করে যে জামায়াত নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সেনাবাহিনীর ভূমিকা সীমিত করতে আগ্রহী। সেনাপ্রধান ইতিমধ্যে নির্বাচন বিষয়ে সেনা সদস্যদের নির্দেশনা দিয়েছেন, কিন্তু জামায়াতের এই অবস্থান সেনাবাহিনী এবং রাজনৈতিক শক্তির মধ্যে একটি দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।
এই পরিস্থিতিতে সেনাবাহিনীর রদবদল নির্বাচনী কৌশলের একটি অংশ হয়ে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী নিয়ে যে চূড়ান্ত খেলা খেলছে তার উদ্দেশ্য স্পষ্ট। নির্বাচনের আগে নিজেদের অনুকূল সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার পরিবর্তন করে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। পাকিস্তানপন্থী এবং জামায়াত ঘেঁষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর মাধ্যমে তারা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। এই রদবদল শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সাথেও জড়িত। যে দেশে জন্ম হয়েছিল ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের আদর্শে, সেই দেশের সেনাবাহিনীতে মৌলবাদী এবং পাকিস্তানপন্থী কর্মকর্তাদের প্রভাব বৃদ্ধি পাওয়া একটি বিপজ্জনক সংকেত। নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে এই খেলা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশুভ ইঙ্গিত। চিফ অব জেনারেল স্টাফ হতে যাওয়া এস এম কামরুল হাসানের পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ছবি অনেকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে, যেখানে তিনি নিজেকে পুরনো বন্ধু হিসাবে পরিচয় দেন। একইভাবে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হতে যাওয়া ফয়জুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি জামায়াতের রাজনৈতিক আদর্শের ক্যারিয়ার সেনা অফিসার, যিনি ১৯৭৩ হেফাজত আন্দোলনের সময় সেনা ছাউনির ভেতর বিশেষ ধর্মীয় আলোচনা আয়োজন করে আলোচনায় আসেন। তাকে পিএসও বানিয়ে সামরিক সচিবালয়ের নিয়ন্ত্রণ দেওয়া মানে সেনাবাহিনীর প্রশাসনিক ফাইল থেকে শুরু করে অস্ত্র ক্রয় বিক্রয়ের চাবি এখন পুরোপুরি একটি পাকিস্তানি অনুকূল এবং জামায়াত সমর্থক জোটের হাতে চলে যাওয়া। এই রদবদলের সময়টা বেছে নেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই উপস্থিতি শুধু যৌথ মহড়ার প্রস্তুতি নয়, এটি একটি সিগন্যাল। যুক্তরাষ্ট্র জানতে চায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতর কোন পক্ষ কতটা শক্তিশালী। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন বলছে নির্বাচন সুষ্ঠু হবে, তখন সেনাবাহিনীর ভেতরে এই পাকিস্তানি অনুকূল জেনারেলদের বড় পদে বসিয়ে দিলে ভোটের দিন সেনা মোতায়েনের রূপরেখা কার হাতে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের যে কথা বলেইছেন ইতিমধ্যে যে সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হবে না। যদি ধরুন কামরুল হাসানের কথা আমরা ধরি, কামরুল হাসান যদি সিজিএস হন, তিনি সরাসরি যুক্তরাষ্ট্র, চীন এবং তুরস্কের সঙ্গে অস্ত্র চুক্তি সমন্বয় করবেন। কিন্তু পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশ হয়তো আবারও পাকিস্তানের কাছ থেকে MB2 ট্যাঙ্ক বা LOL এর মতো পুরনো প্ল্যাটফর্ম কিনতে যাচ্ছে, যাতে করে পাকিস্তানের সামরিক শিল্প বাঁচে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর লজিস্টিক পুরোপুরি পাক অনুকূল একটি সিন্ডিকেটের হাতে চলে যায়। ফয়জুর রহমান পিএসও হলে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আরো শক্ত হবে, কারণ তিনি সরাসরি বাজেট পরিকল্পনা এবং ক্রয় বিক্রয়ের ফাইল সই করবেন। মানে সেনাবাহিনীর ভেতরে এই যে পাকিস্তানি অনুকূল জেনারেলদের বসিয়ে দেওয়া, ভোটের পরেও একটা ফ্যালব্যাক তৈরি করা, যাতে ভোটের পরে যদি কোনো সরকার আসে তারাও এদের নিয়ন্ত্রণে থাকে। যদি নির্বাচনের ফল কোনো পক্ষ মানতে না চায়, তখন এই জেনারেলরা সামরিক ছাউনি থেকে বার্তা দিতে পারবেন, আমরা আছি, আমাদের ভয় করো। এই বার্তা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য এক সতর্কবার্তা। বাংলাদেশে এখনো পাকিস্তান অনুকূল একটি সামরিক শক্তি জীবিত আছে, তাদের উপেক্ষা করা যাবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সামরিক অ্যাটাশেকে বলেছেন যে কোনো পাকিস্তানি কানেকশনের দিকে নজর রাখতে। চীনও দেখছে যে বাংলাদেশ সেনাবাহিনী যদি আবারও পাকিস্তানি হার্ডওয়্যারের উপর নির্ভর করে, তাহলে বেইজিং, ইসলামাবাদ, ঢাকা একটি নতুন সামরিক ত্রিভুজ তৈরি হতে পারে, যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা দেবে পাকিস্তান প্রশিক্ষিত বাংলাদেশি জেনারেলরা। যুক্তরাষ্ট্র চায় না এই ত্রিভুজ গড়ে উঠুক, তাই তারা ঢাকায় সেনাদল রেখেছে, যাতে ভোটের দিন যদি কিছু ঘটে তখন দ্রুত এয়ারলিফট বা এভাকুয়েশনের পরিকল্পনা করা যায়। আর নির্বাচনের আগে সেনাবাহিনীর ভেতরে এরকম একটি নীরব অভ্যুত্থান ঘটে যাওয়াটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। কেউ ট্যাঙ্ক রাস্তায় নামায়নি, কেউ গার্ড অফ অনার দেয়নি, কেবল ফাইল সই হয়েছে, ছুটির আদেশ বেরিয়েছে। কিন্তু এই কাগজের খেলা নির্ধারণ করছে ভোটের দিন কার বন্দুক কোন দিকে তাক করা থাকবে, কার হেলিকপ্টার কোন ছাউনি থেকে উঠবে, আর কার হাতে থাকবে সেই চাবি যা খুলবে ব্যালট বাক্সের পেছনের দরজা। ডক্টর ইউনূস বলছে নির্বাচন হবে, জামায়াত বলছে সেনাবাহিনী কেন্দ্রে ঢুকবে না, আর নতুন জেনারেলরা চুপচাপ বসে আছেন। তারা জানেন খেলার শেষ বাঁশি তারাই বাজাবেন। খেলা জমছে। ভালো থাকবেন। দর্শক, একটি সাক্ষাৎকার সম্ভবত অনেক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে, অনেক হিসাব নিকাশ উল্টে যেতে পারে। অনেক ইকুয়েশন এখন নতুন করে আপনাকে তৈরি করতে হতেও পারে। গতকালকে থেকেই যে আলোচনাটা ছিল সারাদিন, যে আলোচনাটা আল জাজিরা থেকে এসেছিল, সেটা হচ্ছে যে আল জাজিরা ধারাবাহিকভাবে বাংলাদেশ বিষয়ক
সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান করছে, যেখানে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানও দেখেছি প্রথম পর্বে। দ্বিতীয় কিস্তিতেই তারা উপস্থিত করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা এই ভিডিওর টাইটেলেই বুঝতে পারছেন যে এই সাক্ষাৎকার থেকে মানে বেশ বোমা ফাটানো কিছু ইনফরমেশন বের হয়েছে, যার মধ্যে একটা, শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। কিন্তু কেন হচ্ছে সেই প্রেক্ষাপট, কোন কোন ঘটনার ধারাবাহিকতায় সেই ব্যাপারগুলো এলো, সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাংবাদিককে কিভাবে মোকাবেলা করলেন, সেটা একটা মানে যারা এই সাক্ষাৎকারটা গত ভোরবেলা বাংলাদেশ সময় গত ভোর 4:30টায় আল জাজিরা থেকে প্রচারিত হয়েছে, লাইভ টেলিকাস্ট হয়েছে। এরপরে হয়তো আগামীকালকে আল জাজিরা ইংলিশ ইউটিউব চ্যানেলে সেটা আপলোড করা হবে। যারা গত ভোরে দেখতে পেরেছেন সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটা, তারা হয়তো ঠিকই টের পেয়েছেন যে আল জাজিরার সাংবাদিকের পক্ষ থেকে একের পর এক সজীব ওয়াজেদ জয়ের দিকে বাউন্সার ছোড়া হয়েছে, ইয়র্কার ছোড়া হয়েছে, গুগলি ছোড়া হয়েছে, ফুল লেন্থ বল ছোড়া হয়েছে। একটাও শর্ট পিচ বল নেই, একটাও মানে আপনার স্ট্যাম্পের বাইরে ওয়াইডে বল নেই যে আপনি ঠিকঠাকভাবে ব্যাট চালিয়ে সেগুলোকে ছক্কা হাঁকাতে পারবেন। কিন্তু যতগুলো ইয়র্কার ছোড়া হয়েছে আল জাজিরার পক্ষ থেকে, রীতিমতো ব্যাটসম্যানকে বোল্ড করেই ছাড়বেন এরকম পণ নিয়ে সাংবাদিক একের পর এক ইয়র্কার ছাড়লেন, গুগলি ছাড়লেন, আমাদের কাটার মাস্টার মোস্তাফিজের মতো কাটার ছাড়লেন। কিন্তু এত বল করলেন, একটা বলে ব্যাটসম্যান সজীব ওয়াজেদ জয়কে একটু হিমশিম খেতে হয়েছে। সেই বলটা প্রচণ্ড রকমের ইয়র্কার বল ছিল, সেটা কোনো মতে তিনি ঠেকিয়ে দিয়েছেন। বাকি সমস্ত বল বুদ্ধিমত্তার সঙ্গে খেলে বোলারকে বোকা বানিয়েছেন। এই সাক্ষাৎকারটা কেন যেন মনে হলো যে এই সাক্ষাৎকারটা নতুন এক সজীব ওয়াজেদ জয়কে চিনিয়ে দিল। এত অভিযোগ, এত তথ্য, এত তথ্য উপাত্ত ঘেঁটে আল জাজিরা সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারের জন্য বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল জাজিরা কি জয়কে কাবু করতে পারল? নাকি এক ধরনের ব্যাটসম্যান জয়ই বোলার আল জাজিরার সাংবাদিককে হয়রান করে ছাড়লেন? সেই ব্যাপারটা একটা খুবই মানে দৃষ্টিনন্দন ব্যাপার হতে পারে যদি সাক্ষাৎকারটা আপনারা দেখেন। বহু অভিযোগের জবাব দিয়েছেন নিজের মতো করে। কোনো জবাব হয়তো আমার আপনার পছন্দ হবে, কোনো জবাব পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেখান থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম। অনেকগুলো তথ্য তাকে তার দিকে যেগুলো ছুড়ে দেয়া হলো, সেই ছুড়ে দেয়া প্রশ্নের উত্তরগুলো স্বাভাবিকভাবে দিতে পারা একটা ক্ষমতাচ্যুত দলের প্রধানের ছেলে হিসেবে স্বাভাবিকভাবে সবগুলো উত্তরের মোকাবেলা করা, এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। কি বললেন সজীব ওয়াজেদ জয়? তার মায়ের অবসরের ব্যাপারটা সহ আরো অনেক বিষয় উঠে এসেছে এই সাক্ষাৎকারে। প্রায় ৩০-৪০ মিনিটের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে বহু কথা বলা হয়েছে। একটা সেকেন্ড গ্যাপ দেওয়া হয়নি। একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নের মাঝে যে মানে নিঃশ্বাস নেয়ার যে স্কোপটা, সেই স্কোপটা পর্যন্ত দেয়া হয়নি। চলুন একটু জেনে দেখি সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে কি কথা বললেন, আর কোন একটা বিশেষ পয়েন্টে তিনি একটুখানি কাবু হয়ে গেলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজক। দর্শক, বলছিলাম আল জাজিরায় সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার প্রচার করা হলো গত ভোরবেলা। আল জাজিরা বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে, বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচার করছে। প্রথম কিস্তিতে আমরা আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সাক্ষাৎকার দেখেছি, তার অনেক কথা শুনেছি। এবার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে তারা এনেছিল এবং জয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আল জাজিরার টিম আমেরিকায় জয়ের বাড়িতে গিয়েছিল। এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে জয়ের আমেরিকার যে বাড়ি, সেই বাড়িতে।
সেখানে তুমুল বাকবিতণ্ডা হলো সাংবাদিক এবং জয়ের মধ্য দিয়ে। সেই বাকবিতণ্ডা মানে দেখার মতো একটা বাকবিতণ্ডা। আক্রমণ করা হচ্ছে, আক্রমণের জবাব দেওয়া হচ্ছে, প্রতিউত্তর দেওয়া হচ্ছে, আবার পাল্টা আক্রমণ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মজাই আসলে এখানে। ইমেইলে ইন্টারভিউ নেয়া কিংবা লিখিত প্রশ্ন দিয়ে সেই প্রশ্নের উত্তর নেয়াতে আসলে কোনো মজা নেই। আবার সেগুলো পড়ে কিংবা দেখেও কোনো মজা নেই। যেমন মজা আছে এরকম লাইভ ইন্টারভিউতে। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আল জাজিরার সাংবাদিকের এই তুমুল তর্কযুদ্ধে যে সকল বিষয়গুলো আসলো সামনে, সেগুলো নিয়ে একটু আলাপ করব। সেই সাক্ষাৎকারের একটা ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই দুজন মুখোমুখি বসে কথা বলছেন এবং দুজনেরই মানে পোজটা একই রকম। দুজনই পায়ের উপরে পা তুলে যেন ২ ব্রিটিশ সামনাসামনি কথা বলছে কিংবা ২ আমেরিকান সামনাসামনি কথা বলছেন, এরকম একটা ভাব তাদের মধ্যে ছিল। যে প্রসঙ্গগুলো আসলো তার মধ্যে আসলো জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশের কথা। জুলাই আন্দোলন যেটা হলো সেখানে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ দেওয়ার কথা আসলো। সজীব ওয়াজেদ জয় তিনি বলতে চাইলেন যে তার মা গুলি চালানোর নির্দেশ দেননি। আম খণ্ডিত অডিও প্রচার করা হয়েছে। অর্থাৎ গুলি চালানোর নির্দেশের যে অডিও প্রচার করা হয়েছে সেটা নাকি খণ্ডিত অডিও। যার পুরো অডিওটা তার কাছে সংরক্ষিত রয়েছে। আল জাজিরা যদি চায় তাহলে পুরো অডিওটা আল জাজিরাকে তিনি দিতে পারেন। সেটা শুনলে ভুলটা ভেঙে যাবে যে আদতে শেখ হাসিনা কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন আর ওই খণ্ডিত কাকপিস দিয়ে কি বোঝানো হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলতে চাইলেন যে তার মা কখনোই গুলি চালানোর নির্দেশ দেয়নি। তিনি বলছেন যে তিনি বলেছেন এগেইনস্ট মিলিট্যান্ট ব্যবস্থা নিতে। অর্থাৎ মিলিট্যান্ট যে অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিস এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অর্থাৎ যারা থানা আক্রমণ করছে, থানা পুড়িয়ে দিচ্ছে কিংবা পুলিশকে আক্রমণ করছে, পুলিশকে মেরে ফেলছে কিংবা সরকারি আম আ বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দিচ্ছে, তাদেরকে যদি স্বাভাবিকভাবে প্রতিহত করা না যায় তাহলে পুলিশ তাদেরকে যেন যেকোনোভাবে প্রতিরোধ করে, সেরকম একটা নির্দেশনা দিয়েছিলেন যেটা তিনি বলতে চাইলেন সেটা আইনের মধ্যে, আইনের ব্যত্যয় নয়। এবং তিনি যেটা মজার ব্যাপার যেটা বলার চেষ্টা করলেন, দাবি করছেন সেটা হচ্ছে শেখ হাসিনা যদি হত্যার নির্দেশ দিতেন, সত্যি যদি হত্যার নির্দেশ দিতেন তাহলে আজকে পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি ক্ষমতাচ্যুত হতেন না। তিনি সেই হত্যার নির্দেশটা দেননি বলে তিনি অনেক ক্যাজুয়ালিটি যেন না হয় সেটা চেয়েছেন বলেই তিনি আজকে প্রধানমন্ত্রী নেই। সেই দাবি জয় করলেন। জয় বললেন জাতিসংঘের যে রিপোর্ট ১৪০০ জন মারা যাওয়ার যে রিপোর্ট, সেই রিপোর্ট একটা বায়াসড রিপোর্ট। সেই রিপোর্টের কোনো গ্রহণযোগ্যতা নেই। সেটা একটা পরিকল্পিত রিপোর্ট। সরকার, প্রফেসর ইউনূস সরকার থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যই জাতিসংঘ প্রচার করেছে। জাতিসংঘ কোনো পক্ষের কোনো কথা শোনেনি। আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছে কিন্তু আওয়ামী লীগের কোনো কথা তাদের রিপোর্টে দেয়নি। এমনকি জাতিসংঘ যে ১৫ই আগস্ট পর্যন্ত বলেছে যে ১৪০০ জন মারা গেছে, সেই ১৫ই আগস্ট পর্যন্ত যদি ধরা হয় তাহলে ৫ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত এই সময়ে যে মানুষগুলো মরল, ৫-৬০০ মানুষগুলো মরল, তিনি ৫-৬০০ কিভাবে বলছেন? বলছেন সরকারের গেজেটে তো এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮০০ দেখানো হচ্ছে। সুতরাং আরো ৬০০ জন মারা গেছে, আরো ৬০০ জন সেটা ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত মারা গেছে। এই ৬০০ জন কারা? এই ৫-৬০০ জন কারা? তার কি হিসাব নিয়েছেন? যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে ২ পক্ষেরই তো বিচার করতে হবে। যদিও আন্দোলন চলাকালীন যে মৃতের সংখ্যা সেই মৃতের ব্যাপারেও তিনি বলেছেন যে এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে, নানাভাবে নানা রকমের উইপেন ব্যবহার করা হয়েছে, সেই ঘটনা ঘটেছে। কিন্তু জাতিসংঘ ১৪০০ জনের যে হিসাব দিয়েছে সেটা ১৫ই আগস্ট পর্যন্ত দিয়েছে। তাহলে ১৫ই আগস্ট পর্যন্ত কারা মারল সেই প্রশ্ন তিনি করেছেন। তখন তাকে পাল্টা বাউন্সার ছোড়া হয়েছে। জাতিসংঘের রিপোর্ট বাদ দেন। বিবিসি যে অনুসন্ধানী রিপোর্ট করল, আল জাজিরা যে অনুসন্ধানী রিপোর্ট করল, সেগুলোও কি বায়াসড? সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে সেগুলোও বায়াসড। বিবিসি এবং আল জাজিরার যে রিপোর্ট, সেই রিপোর্ট দুটো বায়াসড রিপোর্ট, পক্ষপাতমূলক রিপোর্ট। তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আবু সাঈদ যে চরিত্রটা বিখ্যাত হয়েছে জুলাই আন্দোলনে, যার মৃত্যুর কারণেই আন্দোলনটা আরো বেশি বেগবান হয়েছে, সেই আবু সাঈদ সম্পর্কে তিনি বলছেন আবু সাঈদ গুলিতে মারা যায়নি। পুলিশের গুলিতে আবু সাঈদ মারা যায়নি এবং আবু সাঈদ মারা যাওয়ার পর তবুও আমার মা, তাদের
পরিবারের সঙ্গে দেখা করেছে, তাদেরকে ডেকেছে, তাদেরকে সমস্ত ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, এর বিচার হবে। এবং আমার মা কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দিয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সরকার এসে সেই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম বন্ধ করে দিল কেন? সেটা চলতে দিল না কেন? এই পাল্টা প্রশ্ন তিনি করেছেন। টিউলিপ প্রসঙ্গে কথা এসেছে। টিউলিপের যে দুদকের শাস্তি সেই প্রসঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে মিথ্যা বানোয়াট অভিযোগে টিউলিপের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে এবং টিউলিপ যে পদত্যাগ করেছেন সেই প্রসঙ্গ যখন এসেছে তখন তিনি বলেছেন যে টিউলিপ সেই বিব্রতকর পরিস্থিতিতে নীতিগতভাবে পদত্যাগ করেছে যেন তার কারণে তার সরকার কোনো বিপদে না পড়ে। কিন্তু পরবর্তীতে লেবার পার্টি এবং তাদের তদন্তে, সরকারের তদন্তে দেখা গেছে যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের কোনো সত্যতা নেই, সত্যতা তারা পায়নি। তিনি একটা ব্যাপারে যেটা বলছিলাম যে একটা ইয়র্কারে তিনি অনেকটা পরাস্ত হয়েছেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সেটা হচ্ছে আল জাজিরা থেকে প্রশ্ন করা হলো যে আপনাদের একজন মন্ত্রী আ তার আমেরিকা লন্ডনে ৩৫০'রও বেশি বাড়ি, সেই বাড়ির অর্থের উৎস কি? যে অভিযোগটা এসেছে। সজীব ওয়াজেদ জয় তখন কিছুটা বিব্রত বোধ করেছেন এবং বলেছেন যে এটা তাদের পারিবারিক ব্যাপার, এটা তাদের পৈতৃক ব্যাপার হতে পারে। আম এই ব্যাপারগুলো তার পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারের সঙ্গে মানে শেখ হাসিনার সরকারের কোনো সম্পর্ক নেই কিংবা আমার মা তাকে বলেনি যে তুমি ওখানে যেয়ে বাড়ি কিনো, ওখানে যেয়ে এই করো, সেটা আমার মা বলেনি। পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা তার পারিবারিক মানে ইয়ে দিয়ে, টাকা দিয়ে এটা কেনা হয়েছে? তখন তিনি বলছেন যে এটা তিনি কি করেছেন না করেছেন তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। যদি তিনি দোষী হন তাহলে তার তদন্ত করে বিচার হোক, সমস্যা নেই। কিন্তু আমার মায়ের মূল লক্ষ্য ছিল দেশের উন্নয়ন এবং দেশের অবকাঠামোর দিকে মনোযোগ দেওয়া এবং অবকাঠামো তৈরিতেই তিনি ব্যস্ত ছিলেন। এই জায়গায় মনে হয়েছে যে প্রপার উত্তরটা বোধহয় আসলো না। এই একটি জায়গাতেই প্রপার উত্তরটা আমি অন্তত ব্যক্তিগতভাবে খুঁজে পাইনি। এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে যে আম আ সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি অনেক টাকার মালিক হয়েছেন। বাংলাদেশ থেকে প্রচুর সম্পদ এনেছেন, এনে এখানে সম্পদের পাহাড় গড়েছেন। এই অভিযোগ রয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আপনি যেখানে বসে থেকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এই বাড়িটিই আমেরিকায় একমাত্র আমার সম্পদ। আপনি ইনভেস্টিগেশন করে দেখতে পারেন যে আমেরিকায় আর কোনো সম্পদ আমার আছে কিনা। গত বছরের শুরুর দিকে আমি যে আমেরিকার নাগরিকত্ব নিয়েছি, সেই নাগরিকত্ব নেওয়ার সময় আমেরিকান সরকার নিশ্চয়ই তদন্ত করেছে। তদন্ত করে তারা যদি আমার অঢেল সম্পদের মানে বেহিসাবি সম্পদের খোঁজ পেত তাহলে নিশ্চয়ই তারা আমাকে নাগরিকত্ব দিত না। এটা আমেরিকা, এটা বাংলাদেশ নয়, এভাবেই তিনি বলেছেন। মানে এক ধরনের তিনি চ্যালেঞ্জই করেছেন যে আপনি তদন্ত করে দেখতে পারেন আমার কোথায় কি সম্পদ আছে। আ শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সেই ভারতে অবস্থান করার প্রসঙ্গে কথা এসেছে। ভারতে অবস্থান করার ব্যাপারে শেখ হাসিনার প্ল্যান বি আছে কিনা সেই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। যে শেখ হাসিনা ভারতেই থাকবেন? নাকি তার প্ল্যান বি আছে, অন্য কোথাও যাবেন? সজীব ওয়াজেদ জয় বলেছেন, "ভারত পৃথিবীর একমাত্র সেফেস্ট কান্ট্রি ফর মাই মাদার। আমার মায়ের জন্য পৃথিবীর এই মুহূর্তে ভারতই সবথেকে নিরাপদ দেশ। সুতরাং তিনি ভারতে আছেন, ভারতেই থাকবেন। এটা নিয়ে কোনো ডাউট নেই। সেখান থেকে অন্য কোথাও যদি যান, সেই দেশটা হবে বাংলাদেশ, অন্য কোথাও না।" তার মানে তিনি নিশ্চিত করছেন যে শেখ হাসিনা যতদিন চাইবেন ভারতে থাকতে পারবেন, এরকম মানে আশা ভারত সরকারের কাছ থেকে তারা পেয়েছেন। আ উম আ নির্বাচনের প্রসঙ্গ এসেছে। বর্তমান সরকার যে নির্বাচন করছে, একপাক্ষিক নির্বাচন করছে, সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ, সেই অভিযোগ প্রসঙ্গে আল জাজিরা থেকে প্রশ্ন করা হয়েছে, আপনারাও তো একপাক্ষিক নির্বাচন করেছেন। ১৪ তে, ১৮ তে, ২৪ এ একপাক্ষিক নির্বাচন করেছেন। সেই প্রসঙ্গে আম সজীব ওয়াজেদ জয় বলেছেন যে, আমরা আইন করে কোনো দলকে নিষেধ করে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখিনি। কিন্তু বর্তমান সরকার অবৈধভাবে নির্বাহী ক্ষমতায় আমাদের দলকে, যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে এবং তার মাধ্যমে তারা নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। পার্থক্য এখানেই যে আমরা কাউকে নিষেধ করিনি কিংবা নিষেধাজ্ঞা দিইনি, আর তারা আমাদেরকে জোর করে নির্বাচন করতে দিচ্ছে না। সুতরাং আপনি ২ টা মেলাতে পারেন না।
দল নিষিদ্ধ করার কারণ প্রসঙ্গে এসেছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, এটার দায় অনেকটা সজীব ওয়াজেদ জয়ের। এটা বলা হয়েছে আল জাজিরার পক্ষ থেকে যে এটা মূলত আপনাদের কারণে এবং বিশেষ করে আপনার কারণে এই ঘটনাটা ঘটেছে। কারণ আপনি র রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন করতে না দিলে সহিংসতা হবে, ঢাকা শহরে সহিংসতা সৃষ্টি করা হবে। এই অভিযোগ যখন করা হয় তখন তিনি বলেছেন, "আমি বলেছি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে যদি কোনো সহিংস প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে আমরাও বসে থাকব না। আমাদের নেতাকর্মীরাও বসে থাকবে না।" তিনি এটা বলেছেন। অর্থাৎ এই যে মানে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সত্যিই বলেছিলেন যে প্রয়োজনে সহিংসতা হবে, এরকম কথা বলেছেন। সেটার যুক্তি হিসেবে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে যদি কোনো সহিংসতা কিংবা মবের সৃষ্টি করা হয়, তাহলে আওয়ামী লীগও বসে থাকবে না। আম আ তিনি এটা বলেছেন যে কিন্তু আমরা এই মুহূর্তে কোনো সহিংসতার আলাপ করছি না কিংবা সহিংসতার কথা ভাবছিও না। সেটা এই মুহূর্তে বাংলাদেশে আমাদের ক্যাপাসিটির মধ্যেও নেই। আমরা এই মুহূর্তে যেটা ক্যাম্পেইন করছি সেটা হচ্ছে না ভোটের মানে আ নির্বাচন বয়কট করার ক্যাম্পেইন করছি। আমরা কোনো নির্বাচনের পক্ষে বিপক্ষে নেই। আমরা চাইছি নির্বাচন বয়কট করব। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। এটাই এই মুহূর্তে আমাদের ক্যাম্পেইন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ আম অ ১৫ বছর অভূতপূর্ব উন্নয়ন করেছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যেটা নজিরবিহীন, বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কিন্তু আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়নের বিপরীতে বর্তমান সরকারের ১.৫ বছরের দিকে আপনি তাকান, উন্নয়নের পরিবর্তে ধ্বংস করা হয়েছে। প্রতিটা জিনিস ধ্বংস করা হয়েছে। এখানেই আওয়ামী লীগের থেকে বর্তমানকে আপনি পার্থক্য করতে পারবেন এবং একেবারে পরিষ্কার পার্থক্য বোঝা যাবে যে কে ভালো আর কে মন্দ। আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরবে? এই প্রশ্ন তাকে করা হয়েছে যে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে? তিনি বলেছেন যে দেশের ৫০% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ আ ফিরবে, সেই ফেরার পথে কে ঠেকাবে? মানে কে ঠেকাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ফেরার ব্যাপারে? যে দলটাকে দেশের ৫০ ভাগ মানুষ সাপোর্ট করে, যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশটাকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে, দেশটাকে স্বাধীন করেছে, তারা যদি ফিরতে চায় তাহলে কারা ঠেকাবে? তিনি বলেছেন, "লেটস ওয়েট।" তিনি জাস্ট অপেক্ষা করতে বলেছেন যে এখন জাস্ট অপেক্ষা কিছু সময়ের। আম গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে যেটা বলছিলাম সেই কথাটা একটু শেষে বলি। তার মায়ের রাজনীতির কথা। তার আগে বিচারের প্রসঙ্গ এসেছে। বর্তমান যে শেখ হাসিনার বিচার হচ্ছে, সেই বিচারের প্রসঙ্গে তিনি বলেছেন যে এই বিচারটা পুরোটাই প্রহসনের বিচার। এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। এবং তিনি বলছেন যে, যে বিচার সংবিধান মানে না এবং সংবিধানের বাইরে গিয়ে আইন পরিবর্তন করে এই বিচার করছে এই সরকার। এই সরকারের মন গড়া বিচার এবং যে বিচারে আমার মা নিজের পক্ষে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে পারেননি। আম আ এই প্রসঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এবার আসি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, "আওয়ামী লীগ যখন ফিরবে, তখন কি আপনার মায়ের নেতৃত্বেই ফিরবে?" সজীব ওয়াজেদ জয় স্পষ্ট কোনো ধরনের রাগঢাক না করে তিনি বলেছেন, "নো, শি ইজ ওল্ড।" মা অবসর নিচ্ছেন। আওয়ামী লীগই ঠিক করবে তাদের পরবর্তী নেতা কে হবে। তার মানে সজীব ওয়াজেদ জয়ের এই যে আল জাজিরার সাক্ষাৎকার, সেই আল জাজিরার সাক্ষাৎকারে আমার ইস্যুতে একটা যেটা বললাম যে একটা বলে তিনি কিছুটা পরাস্ত হয়েছেন, ওটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। বাকি ২ টা ইম্পোর্টেন্ট তথ্য এখানে রয়েছে। সেটা হচ্ছে যে তিনি দাবি করছেন যে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দেননি। যদি নির্দেশ দিতেন তাহলে তিনি আজকে পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন। এই দাবিটা করেছেন যেটা একটা ইম্পোর্টেন্ট পার্ট। আর সবথেকে বেশি ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি থেকে শেখ হাসিনার অংশগ্রহণের সমাপ্তি ঘটে যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা চ্যাপ্টার দ্য এন্ড। আওয়ামী লীগের যারা আ আ তৃণমূল কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখনো মানে ভরসা করছেন যে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনার নেতৃত্বেই আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনাই আবার পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং কেউ এই স্বপ্নও দেখছেন যে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন। তাদের জন্য খারাপ খবর হচ্ছে শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিচ্ছেন।
তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকছেন না। যদি বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি হয়, তাহলে আওয়ামী লীগের সদস্য হিসেবে ফিরবেন, আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি ফিরবেন না। তার মানে নতুন নেতৃত্ব আওয়ামী লীগের আসছে। আর সেই নতুন নেতৃত্ব কি নিশ্চিত করেই সজীব ওয়াজেদ জয়? আমার মনে হয় যে এর বিকল্প এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে আর নেই। কারণ যদিও বর্তমান সরকার কিংবা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের চাওয়া হচ্ছে আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হয়ে ফিরুক, তাতে হয়তো অনেকের আপত্তি থাকবে না। কিন্তু আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হয়ে ফিরবে না, এটাও সত্য কথা। যদি ফেরার সুযোগ কখনো পায়, তাহলে শেখ পরিবারের নেতৃত্বেই তারা ঐক্যবদ্ধ হবে এবং সেটা সম্ভবত পরবর্তী নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের কাঁধেই যাচ্ছে। আল জাজিরার এই সাক্ষাৎকারের স্টিল ছবি যখন গতকালকে বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে, তখন কিন্তু এই সজীব ওয়াজেদ জয়ের বসার ভঙ্গের সঙ্গে বঙ্গবন্ধুর এর আগের ঐতিহাসিক বসার ভঙ্গের তুলনা করে আওয়ামী অ্যাক্টিভিস্টরা অনেকভাবে জয়কে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেও ফেলেছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের